প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের আইএসসি বোর্ডের পাঠ্য লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা বিখ্যাত ছোট গল্প অনাচার নিয়ে আজকে আমি আলোচনা করব। এর আগে আমাদের লেখিকা আশাপূর্ণা দেবী সম্পর্কে একটু আমাদের জেনে নিতে হবে। আশাপূর্ণা দেবী 1909 সালে মামার বাড়িতে, উত্তর কলকাতার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। এরপরে সেই উত্তর কলকাতাতে তিনি ঠাকুমার কাছে মানুষ হয়েছিলেন। ছোটবেলায় তার প্রকৃতির সান্নিধ্যে কেটেছিল এবং যার জন্য তিনি অনেক খেলাধুলা, যেমন ক্যারাম খেলা, ঘুড়ি ওড়ানো, এই সমস্ত খেলা মধ্যে কাটিয়েছিলেন। আর এই সমস্ত খেলাধুলার প্রভাব তার জীবনের ওপরে পড়েছিল এবং সর্বোপরি তার লেখনীর ওপরে সেই সমস্ত বাল্য জীবনের প্রভাব পড়েছিল। কিন্তু প্রথাগত শিক্ষা তিনি লাভ করতে পারেননি। তার মা ছিলেন খুব আটপৌরে একজন সাধারণ রমণী এবং পরবর্তীকালে আশাপূর্ণা দেবীও একজন গৃহবধূ ছিলেন। কিন্তু দুজনেরই পাশ্চাত্য দর্শন সাহিত্য সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। এমনকি বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষাও তিনি জানতেন না। কিন্তু তার ছিল অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা ও অন্তর্দৃষ্টি। সেই পর্যবেক্ষণ ক্ষমতার জোরেই তিনি অসাধারণ সব সাহিত্য রচনা করতে পেরেছেন এবং বিখ্যাত একজন লেখিকা হয়ে উঠতে পেরেছেন। তার প্রথম উপন্যাস হলো প্রেম ও প্রয়োজন, যেখানে বাংলার সমাজ জীবনকে তিনি তুলে ধরেছেন। বিংশ শতাব্দীর সামাজিক জীবনযাত্রা, বিশেষত নারীদের জীবন এবং নারীদের মনস্তত্ত্ব, এইগুলোই ছিল তার রচনার বিষয়বস্তু। তার তিনটে বিখ্যাত উপন্যাস ত্রয়ী হলো প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা আর হলো বকুল কথা। তার মধ্যে সুবর্ণলতা তোমরা দূরদর্শনের মধ্যে দেখেছো। সেই উপন্যাসটা নিয়ে দূরদর্শনে সিরিয়াল হয়েছিল। যাই হোক, আমরা এর পরবর্তীকালে দেখতে পাই যে তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রী পেয়েছিলেন। এছাড়া তিনি জ্ঞানপীঠ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, এই সমস্ত তো পেয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে লীলা পুরস্কারে ভূষিত করেছিল। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ১,৫০০ ছোট গল্প এবং ২৫০-র বেশি উপন্যাস রচনা করেছিলেন। ১৯৯৫ খ্রিস্টাব্দে আমরা তাকে হারিয়েছিলাম। তার জীবনাবসান ঘটেছিল এই সালে। আর এছাড়া আর একটা পুরস্কার তিনি পেয়েছিলেন, যে সাহিত্য একাডেমি তিনি ফেলোশিপে নিযুক্ত হয়েছিলেন, ফেলোশিপ পদে তিনি ভূষিত হয়েছিলেন। যাই হোক, এরপরে আমরা চলে আসি এই অনাচার গল্পের মধ্যে। এই গল্পটা পাঠের আগে আমরা পটভূমি হিসেবে দেখতে পাই যে একটা গ্রাম্য পরিবেশ এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। যে গ্রাম্য পরিবেশ আধুনিক যে সমাজ জীবন তার থেকে অনেকটা পিছিয়ে রয়েছে, কেমন, এবং যেখানে অনেক অশিক্ষিত মানুষের বাস এবং তারা কুসংস্কার, অন্ধবিশ্বাস, এই সমস্ততেই তাদের জীবন একেবারে জর্জরিত হয়ে রয়েছে। আর এইরকম একটা গ্রামের মধ্যে একজন নারীকে দেখতে পাই, যিনি সুভাষ কাকিমা নামে পরিচিত। এবং সেই সুভাষ কাকিমা কিন্তু খুব, সকলে বলছে যে সে হচ্ছে কঠিন হৃদয়ে, কিন্তু আমরা দেখতে পাই যে তার মধ্যে কিন্তু অসাধারণ সহ্য ক্ষমতা রয়েছে, সহনশীলতা রয়েছে এবং বয়স্ক মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা সবই রয়েছে। আর এরপরে আমরা লেখককে দেখতে পাই। লেখক এখানে মনতোষ নামে পরিচিত। এবং সেই লেখক হচ্ছে গ্রামের মানুষদের থেকে সম্পূর্ণ আলাদা। তার হচ্ছে উদার মানসিকতা তার মধ্যে রয়েছে। সে কলকাতায় শিক্ষিত এক যুবক।
এবং সুভাষ কাকিমা যে কাজ করেছে তাতে গ্রামের লোকেরা ছিছিকার করেছে। গ্রামের লোকেরা কি কারণে সুভাষ কাকিমা এই কাজটা করেছে, তার মনের কতখানি কষ্ট দুঃখ চেপে রেখে এই কাজ করেছে সেটা দেখেনি, শুধুমাত্র তার অনাচার নিয়েই তারা আলোচনা করেছে। কিন্তু এই মনতোষ কিন্তু সুভাষ কাকিমার কাজকে সম্পূর্ণভাবে সমর্থন করেছে এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে লেখক বলতে চেয়েছেন যে সমাজে এই ধরনের মানসিকতার লোক প্রয়োজন যে সমাজের উত্তরণ ঘটাতে পারবে। তাহলে চলো আমরা চলে যাই গল্পের মধ্যে। সুভাষ কাকিমার নামে একেবারে ছিছিকার পড়ে গেল। মেয়ে মানুষ যে এত বড় কঠিন প্রাণ হতে পারে এ যেন ধারণার অতীত। মেয়ে মানুষ কেন, কোনো মানুষের পক্ষে কি সম্ভব যে কঠোর কাজ মানুষের পক্ষেই অসম্ভব তেমন কাজ যদি কোনো মেয়ে মানুষে অম্লান বদনে করতে পারে তাহলে তাকে লোকে কি না বলবে, কতটুকুই বা বলতে পারবে। আচ্ছা, তখনকার দিনে স্বামীর নাম অনুসারে স্ত্রীদের ডাকা হতো। এখানে সুভাষ কাকিমার একটা নিজস্ব নাম রয়েছে, কিন্তু এই গল্পের মধ্যে সেই নামের কোনো উল্লেখ নেই এবং দেখতে পাই তার স্বামীর নাম যেহেতু সুভাষ, সেই জন্য সুভাষ কাকিমা বলেই এখানে সে পরিচিত। লেখকের কাছে সে সুভাষ কাকিমা হিসেবেই পরিচিত। আর এরপরে দেখতে পাচ্ছি যে তখনকার দিনে মেয়ে মানুষ বলা হচ্ছে, হ্যাঁ, মেয়েদের মেয়ে মানুষ বলে ডাকা হচ্ছে এবং সকলে মিলে বলছে যে তার হলো অত্যন্ত কঠিন প্রাণ। হ্যাঁ, এবং তখনকার দিনে যেন কঠিন প্রাণ হওয়ার অধিকার শুধুমাত্র ছেলেদেরই ছিল। মেয়েদের হচ্ছে অত্যন্ত মেয়েদের ধরা হতো কি অত্যন্ত দুর্বল মানসিকতার, সে কখনো কঠিন প্রাণ হতে পারে না, সে হচ্ছে দুর্বল থাকবে। লোকেরা তা তখনকার দিনে মেয়েরা নানা রকম কুসংস্কার অন্ধবিশ্বাসের বেড়াজালে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ ছিল। তাই এখানে বলেছে যে সে কোনো মেয়ে মানুষ অম্লান বদনে করতো। অম্লান বদনে মানে হচ্ছে নির্বিকার চিত্তে। এক্ষেত্রে আমরা গল্পের মধ্যে দেখতে পাই যে সুভাষ কাকিমা এমন একটা হয়তো কিছু কাজ করেছে যেটার জন্য তাকে সকলে বলছে যে খুব কঠিন প্রাণ তার, সে কিভাবে এই কাজটা করলো এবং বিশেষত একজন মেয়ে হয়ে সে এই কাজটা করেছে সেটা যেন গ্রামের কোনো লোকে মেনে নিতে পারছে না। আমার নিজের কাকিমা আর মা বাড়ি এসে দালানে পা ছড়িয়ে বসে পড়লেন, বোধহয় মনের ওপরে এত বড় একটা ধাক্কা সামলাতে। অর্থাৎ এখানে এমন একটা কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাতে তারা সকলেই আঘাত পেয়েছে এবং সেই ধাক্কাটা সামলাবার জন্য লেখকের মা কাকিমা দালানের মধ্যে পা ছড়িয়ে বসে পড়ল। দালান বলতে যে পাকা বারান্দা তাকেই দালান বলা হচ্ছে। সাংঘাতিক কোন একটা ঘটনা ঘটিয়েছে সুভাষ কাকিমারা আমাদের জ্ঞাতি নয়, জ্ঞাতি মানে আত্মীয়, বাবার সম্পর্কের যে রিলেটিভ তাদের আমরা জ্ঞাতি বলি। তো সুভাষ কাকিমা এদের লেখকের কেউ হন না, কাজেই অশৌচের বালায়নি। অশৌচিত মানে হচ্ছে কারো মৃত্যু হলে যে পারলৌকিক ক্রিয়াকর্ম করা হয় তাকেই আমরা অশৌচ বলি। সুতরাং যেহেতু ওরা ওদের জ্ঞাতি নয়, ওদের অশৌচ করার কোনো বালাই নেই। তাছাড়া মৃত্যু বাড়ি থেকে ফিরে সধবা মানুষের নাকি তখনই স্নান করতে নেই, তাই মা কাকিমা কাপড় ছেড়ে বসেছেন। পিসিমা একেবারে ঘাট থেকে একটা ডুব দিয়ে ফিরলেন। তাই থেকে বোঝা যায় মা কাকিমা যেহেতু বিবাহিত মেয়ে সধবা, সেই জন্য ওদের স্নান করতে নেই। মৃত্যু বাড়ি থেকে ফিরে অর্থাৎ সুভাষ কাকিমাদের বাড়ি থেকে ফিরে, সুভাষ কাকিমার শ্বশুর মারা গেছে, তো তার বাড়ি থেকে ফিরে ওরা স্নান করেনি। আর এই পিসিমা যেহেতু বিধবা রমণী সেই জন্য স্নান করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি তখনকার দিনে সে বিবাহিতই হোক আর অবিবাহিতই হোক, বিধবাই হোক, সব নারীরাই সমাজের নিয়মের বেড়াজালে আষ্টে পৃষ্ঠে ভাবে বন্দী এবং বিভিন্ন রকমের কুসংস্কার অন্ধবিশ্বাস তাদের জোর করে তাদের উপরে চাপানো হয়েছিল। উঠোনে দাঁড়িয়ে ভিজে থানের আঁচলটা নিংড়ে নিংড়ে সেই নিংড়ানো জলটুকু দিয়ে পা ধুয়ে দালানে উঠে পিসিমা চাঁচা ছোলা মাজা ঘষা গলায় বলে উঠলেন, যাক
এতদিনে গিরিন খুড়োর হাড় কখানা জুড়লো। আহা আজন্ম দুঃখী, রোগে শোকে জর্জর দেহখানা টিকে ছিল শুধু পরমায়ু ফুরোয়নি বলে, নইলে মরেই তো ছিলেন। চাঁচা ছোলা মাজা ঘষা মানে খুব স্পষ্ট ভাবে বলল যে গিরিন খুড়ো এতদিন প্রায় মৃত্যু মরণাপন্নই ছিল, কিন্তু এতদিনে মরে তার যেন শান্তি হলো। তার হাড় কখানা জুড়লো মানে এতদিনে মরে যেন তার শান্তি হলো, কারণ আজন্মই সে দুঃখী ছিল, তার জীবনে অনেক দুঃখ ঘটনা ঘটেছে। হ্যাঁ, পরমায়ু ফুরোয়নি মানে তার আয়ুটা এতদিন ফুরোয়নি, এইবার ফুরোলো। আলনা থেকে শুকনো মটকার থানখানা পেরে নিয়ে পরে মার কাছাকাছি বসে পড়ে থানের আঁচলখানা দিয়েই ন্যাড়া মাথাটা ঘষে ঘষে মুছতে লাগলেন পিসিমা। মা নিঃশ্বাস ফেলে বললেন, মানুষ জন্ম হয়ে পর্যন্ত এমন সর্বনেশে কথা কখনো শুনিনি ঠাকুরজি। ঠাকুরজি মানে হচ্ছে তার ননদ, ননদকে তখনকার দিনে ঠাকুরজি বলা হতো। আর এই যে আমরা দেখতে পাচ্ছি পিসিমা বিধবা, পিসিমা বিধবা বলে তখনকার দিনে মেয়েদের কিন্তু সাদা শাড়ি তোমরা জানো, মাথা ন্যাড়া করে দেওয়া হতো, ন্যাড়া মাথা মানে এমন একটা অদ্ভুত ধরনের তাদের সাজ পোশাক থাকতো যাতে পরবর্তীকালে তাদের আর বিবাহ করা হতো না। হ্যাঁ, এবং সেই সমস্ত বিধান ব্রাহ্মণ সমাজেই করে রেখেছিল সমস্ত বিধবাদের জন্য। তা এখানেও পিসিমা সেই রকমই মাথাটা মুছছে, ন্যাড়া মাথাটা আঁচল দিয়ে মুছে মুছে মায়ের পাশে এসে বসেছে এবং মা বলছে যে মানব জন্ম হওয়া থেকে আমি এই ধরনের কথা শুনিনি। তুমি তো সেদিনের মেয়ে বউ, তুমি শোনোনি? সে কিছু মস্ত কথা নয়, জগতের কেউ কখনো শুনেছে? বলছে যে পিসিমা বলছে তুমি তো এই সেদিনকার মেয়ে, তুমি তো শোনোনি, কিন্তু তোমার অনেক আগে আমার জন্ম হয়েছে, আমি এই ধরনের অদ্ভুত কথা শুনিনি। কাকিমা বললেন, আমি শুধু ভাবছি পারলো কি করে, প্রাণ ছিঁড়ে পড়লো না? একদিন নয়, 8 দিন নয়, 6-7 মাস এই দুরন্ত সংবাদ চেপে রেখে স্থির থাকা, ভাবাই যায় না। মানে সাংঘাতিক কোন একটা সংবাদ সুভাষ কাকিমা চেপে রেখেছিল এবং এতদিন পরে সে সকলকে জানিয়েছে, যে জানার জন্য সকলের মধ্যেই একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বলছে যে একদিন 8 দিন সে ঘটনাটা চেপে রাখনি, দীর্ঘ 6-7 মাস ধরে এই ঘটনা কথাটা সুভাষ কাকিমা চেপে রেখেছে। পাষাণে তৈরি বুক, বললেন মা। হ্যাঁ, বলছে পাষাণের মতো তার কঠোর হৃদয়। পিসিমা বললেন, ওগো, কার ভেতরে কি থাকে সে শুধু সময় এলেই ধরা পড়ে। সুভাষ ছোঁড়া যখন ছিল তখন মনে হতো বুঝি এমন ভালোবাসাবাসি আর জগতে নেই। তারপর ছোঁড়া হঠাৎ চলেই বা গেল কেন, তাই বা কে বলবে? আমার মনে হচ্ছে বউয়ের ভেতরে অন্য গুণ টের পেয়েই সুভাষ মনের ঘেন্নায় চলে গেছিল। তাহলে তৎকালীন মেয়েরা কিন্তু অশিক্ষিত ছিল বেশিরভাগই, তো তারপরে তাদের এত কম বয়সী বিবাহ দিয়ে দেওয়া হতো যে তাদের থেকে প্রায় দ্বিগুণ বয়সী কি তারও বেশি 3 গুণ বয়সী লোকের সঙ্গে বিবাহ হতো। কাজে কিছুদিন পরে তাদের স্বামীদের মৃত্যু ঘটতো এবং তারা খুব অল্প বয়সেই বিধবা হয়ে যেত। এর পরবর্তীকালে শুধু ঘর সংসারের কাজ সামলানো ছাড়া এবং ঠাকুর পূজা অর্চনা করা ছাড়া তাদের আর কোনো কাজ ছিল না এবং তারা সারা জীবনটা আর কিভাবে কাটাবে? তারা এইরকম ভাবে পরনিন্দা, পরচর্চা, লোকের সমালোচনা করা, এইভাবেই তারা সারা জীবন কাটত এবং তাদের যেহেতু নিজেদের কোনো ভালো হয়নি সেই জন্য অন্যের ভালোটাও তারা দেখতে পারত না। এই যে সুভাষ কাকিমার সাথে কাকার খুব ভালো সম্পর্ক ছিল তাদের, সেটা নিয়েও বলছে যে মনে হতো যেন এত ভালোবাসাবাসি আর জগতে নেই। এবং তারপরে যখন সুভাষ কাকা চলে গেল তাকে ছেড়ে, তখন সুভাষ কাকিমার চরিত্রের দোষ দিচ্ছে, বলছে সুভাষ কাকিমার চরিত্রের দোষ আছে সেই জন্যই কাকা রেগে চলে গেছে। জানি এই সমালোচনার আগুন সহজে নিভবে না। মানুষকে ধিক্কার দেওয়ার যত রকম ভাষা আছে সব এরা একে একে ব্যবহার করবে, শেষ পর্যন্ত সংসারের কাজের তারাই যদি ওঠেন। তো এখানে মানুষকে ধিক্কার দেওয়া অর্থাৎ মানুষকে ছোট করার যত রকম বাক্য আছে, যত রকম ভাষা আছে, সব তারা নিয়ে ব্যবহার করবে, সবাই মিলে সেই নিয়ে আলোচনা করবে। কোনো একটা সামান্য বিষয় যদি তারা পায় সেই নিয়ে তারা আলোচনা করতে বসে যায়, সমালোচনা করতে বসে যায়, যদি কাজে তারাই ওঠে সেটাই বলছে।
চুপচাপ খানিক শুয়ে অবেলায় অন্যমনা ভাবে বেরিয়ে পড়লাম। লেখক খানিকক্ষণ শুয়ে এই একই কথা শুনতে শুনতে তিনি একেবারে ক্লান্ত হয়ে গেছেন। কিছুক্ষণ পরে বেরিয়ে পড়লো রাস্তায়। আজ রবিবার, রাত্রের ট্রেনেই কলকাতায় ফেরার কথা, কিন্তু কিছুতেই যেন ইচ্ছে হলো না। সারাদিন সুভাষ কাকিমার সম্বন্ধে আলোচনা শুনতে শুনতেই বোধ হয় তিনি এত ক্লান্ত হয়ে শুনতেই বোধ করি এত ক্লান্ত হয়ে পড়েছি। তো সারাদিন ওই একই কথা শুনছে। আর আমরা দেখেছি যে লেখক কিন্তু সেখানে থাকে না, গ্রামে, সে কলকাতায় থাকে। হয় সপ্তাহের শেষে সে আসে এবং রবিবারে সে আবার কলকাতায় ফিরে যায়। কিন্তু সেই দিন আর ইচ্ছে করলো না। কেন ইচ্ছে করলো না? না, একই কথা শুনতে শুনতে, সেই সুভাষ কাকিমার সমালোচনা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। নিস্তরঙ্গ গ্রাম্য জীবন সামান্য একটু আলোচনার বস্তু পেলে এরা আষ্টে পিষ্টে তার সৎ ব্যবহার না করে ছাড়ে না। সে জায়গায় এত বড় একটা সাংঘাতিক ব্যাপার, এরপর সুভাষ কাকিমাকে কোন প্রায়শ্চিত্তে শুদ্ধ করতে হবে কে জানে। তাহলে তাদের জীবনে হচ্ছে নিস্তরঙ্গ মানে কি, তাদের জীবনে কোনো তরঙ্গ নেই, তাদের কোনো আনন্দ, সুখ, দুঃখ এই সমস্ত কিছু নেই। শুধুমাত্রই দুঃখ কষ্টে এই সমস্ত লোকেদের, মেয়েদের জীবন কাটে, বিশেষত একঘেয়ে তাদের জীবন। এবং সেই জীবনের মধ্যে সেই জন্য তারা কি করে, একটাই তাদের জীবনের আনন্দ হলো লোকের ব্যাপারে সমালোচনা করা। এবং কোনো একটা বিষয় যদি তারা পেয়ে যায় তাহলে সেটাকে আষ্টে পিষ্টে রসিয়ে রসিয়ে সেটাকে উপভোগ করে। নানা রকম ভাষা, নানা রকম ভাবে তাদের ধিক্কার দিয়ে তারা সেটাকে ব্যবহার করছে। সাংঘাতিক এত ব্যাপার যে সুভাষ কাকিমার এখন বলছে যে কিভাবে প্রায়শ্চিত্ত করতে হবে। এই যে পাপ কাজ সে করেছে বলে সকলে মনে করছে, তার প্রায়শ্চিত্ত কি করে যে সে শুদ্ধ হবে সেই নিয়ে প্রায়শ্চিত্ত করার কথা বলছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো মানে গ্রামটা এতটাই নিস্তরঙ্গ যে তখনকার দিনে তৎকালীন সমাজে, লেখক তো সমাজের চিত্রই খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন এখানে। তো কোনো বইপত্র নেই, তাদের কোনো আনন্দ নেই, সুতরাং শুধুমাত্র লোকের সমালোচনা করাই তাদের কাজ। যাই হোক, আচ্ছা, সুভাষ কাকিমা কি কোনো গর্হিত অপরাধ করেছেন, নাকি কুল ধর্ম নষ্ট করেছেন, না সামাজিক কোনো অনাচার করেছেন? কি যে করেছেন সে কথা বলা বড় শক্ত। যা করেছেন সে কাজ বোধহয় কেউ কখনো করেনি, তাই সে অপরাধের প্রায়শ্চিত্ত সম্বন্ধে কোনো আলোচনা এখনো হয়নি। তো যে কাজ করেছে, তা কি কাজ করেছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু সকলে বলছে যে মারাত্মক অপরাধ করেছে এবং কোনো সমাজ বিরুদ্ধ কাজ করেছে। লেখক তাই জিজ্ঞাসা করছে যে কি করেছেন তিনি কি কুল ধর্ম নষ্ট করেছেন, তিনি কি অনাচার করেছেন, মানে কোনো সমাজ বিরুদ্ধ কাজ করেছেন? হ্যাঁ, কি করেছেন তা বলা শক্ত, কিন্তু সেই জন্য তার যে কি অপরাধের প্রায়শ্চিত্ত হবে সেই নিয়ে এখনো তারা আলোচনা করতে গ্রামের লোকেরা বসেনি। ফিরতি পথে দেখি দীনেশ রায়ের বৈঠকখানায় উঁচু রোয়াকে বসে জনকতক লোক মিলে এই আলোচনাই চালাচ্ছে। রোয়াকের সিঁড়িতে ৩-৪টে হ্যারিকেন লণ্ঠন নিবু নিবু অবস্থায় কমিয়ে বসানো আছে, অন্ধকারে ঠিক চেনা কাউকে যাচ্ছে না। তো ফেরার সময় দীনেশ রায়ের বৈঠকখানা মানে তোমরা জানো যেখানে বসার ঘর, যেখানে বাইরের লোকেরা এসে বসে। আর তৎকালীন দিনে মানে তখনকার দিনে বৈঠকখানার বাইরে মানে বাড়ির বাইরে একটা উঁচু করে রোয়াক থাকতো, মানে একটা সিমেন্টের রোয়াক থাকতো, সিমেন্টের একটা বসার জায়গা বলতে পারো, বাড়ির বাইরে সেটা থাকতো এবং সেখানে লোকেরা বসে মানে নিজেদের মধ্যে আলোচনা করত। এবং এইখানে দীনেশ রায়ও ছিল। তা যখন ফিরছিল লেখক তখন দেখলো হারিকেনটাকে কমিয়ে দিয়ে ওখানে বসে বসে ওই লোকেরা কয়েকজন এই একই কথা আলোচনা করে চলেছে। শুক্ল পক্ষে কেরোসিন খরচের দরকার বড় হয় না, কারণ শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দুটো পক্ষ আছে এবং শুক্লপক্ষে পূর্ণিমা চাঁদের আলো অনেকটাই থাকে, তাই কেরোসিন খরচা করে আর হারিকেন জ্বালানোর দরকার পড়ে না। রাত বিরেতে পথ হাঁটতে একটা লাঠি ঠকঠকই যথেষ্ট, কিন্তু আজকের কথা স্বতন্ত্র। আজ গ্রামে একটা মৃত্যু ঘটে গেছে, তাই সন্ধ্যার পর থেকে পথে বেরোতে হলে হাতে একটু আগুনের ছোঁয়া থাকা ভালো। তা লাঠি কেন ঠকঠক করার কথা বলেছে? না হয়
হয়তো কোনো বন্য জন্তু থাকতে পারে, সাপখোপ থাকতে পারে, শেয়াল কুকুর থাকতে পারে। তাই রাস্তায় আলো যদি বা নাই বা থাকলো, রাস্তায় কারো হাতে যদি আলো না থাকে, লাঠিটাকে ঠক ঠক করে করে যেতে হবে, তাহলে বন্য জন্তুরা থাকলে দূরে সরে যাবে। আর এখানে বলেছে যে একটু যেহেতু গ্রামে একটা মৃত্যু ঘটেছে, তাই হাতে একটা আগুনের ছোঁয়া থাকা ভালো। এটাও একটা সংস্কারের কথাই বলা হয়েছে, তৎকালীন সংস্কার। গ্রামীণ লোকের অন্ধকারে চোখে মানিক জ্বলে। আমাকে দেখে দীনেশ রায় হাঁক দিলেন, কে যাচ্ছে ওখানে? মনতোষ নাকি? গ্রামের লোকেরা অন্ধকারেও দেখতে পায়, তাই ওকে দেখে দীনেশ রায় চিনতে পেরে মনতোষ বলে ডাক দিল। লেখকের নাম হলো মনতোষ। বাধ্য হয়ে এগিয়ে গেলাম। বাধ্য কেন? না, লেখকের একটুও ইচ্ছে ছিল না যে ওই একই আলোচনায় সামিল হওয়া, ওই একই আলোচনার মধ্যে মানে তাদের সঙ্গ দেওয়া। তো সেই জন্য যেতে ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু বয়স্ক মানুষ ডাকছে, তাই তাকে একটু রেসপেক্ট দেওয়ার জন্য তিনি গেলেন। দীনেশ রায় বললেন, আজকের দিনে একটা লণ্ঠন নিয়ে বেরোনি কেন বাবাজি? বাবাজি মানে বাবা অর্থে, খুব স্নেহ অর্থে এটা ব্যবহার করা হচ্ছে, স্নেহের অর্থে। বললাম, বিকেলে বেরিয়েছি। মানে এখন তো আমি অন্ধকারে বেরোইনি, আমি বিকেলে যখন আলো ছিল তখনই বেরিয়েছি। আচ্ছা বসো একটু। এই সুরেন্দা তো তোমাদের দৌড় দিয়েই যাবেন, একসঙ্গে যেও। আলো ধরে দাঁড়িয়ে দেবেন অখন। অখন মানে এখন, তখন এটা একটা গ্রাম্য ভাষা, যে আলো ধরে দেবে, সুরেন্দা তোমার সঙ্গে যাবে, তোমার বাড়িতে তোমাকে পৌঁছে দেবে। দরকার হবে না বলে চলে যাচ্ছিলাম, কিন্তু যেতে দিচ্ছে কে? বলছে যে আমার কোনো দরকার হবে না, আমি চলে যাচ্ছি। কিন্তু ওই লোকটা যেতে দিচ্ছে না দীনেশ রায়। দীনেশ রায় উদার কণ্ঠে বলে উঠলেন, তোমার দরকার নেই, আমার দরকার আছে। আমি তোমায় একা আঁধারে ছেড়ে দিতে পারি না। এসো এসো। তারপর আজ আর ফিরবে না বুঝি? মানে যেহেতু যাওয়ার মানে ও চলে যাচ্ছিল লেখক, কিন্তু দীনেশ রায় তাকে যেতে দিল না, একরকম জোর করেই তাকে আটকে দিল এবং তাদের আলোচনার সঙ্গে তাকেও যুক্ত করার ইচ্ছা আর কি। ওই একই আলোচনার মধ্যে সুভাষ কাকিমার সম্বন্ধে সমালোচনা, এবং বলছে যে তুমি আজকে ফিরে যাওনি বুঝি? আগে না, কাল যাব। কাল ছুটি আছে নাকি? না, ছুটি কিসের? তবে জানি উত্তর দেওয়া স্পষ্ট অনিচ্ছা দেখেও এরা প্রশ্ন করতে ছাড়বেন না, এই এদের বিশেষত্ব। মানে তাদের অহেতুক খালি কৌতূহল। সেই জন্য দেখতে পাচ্ছে যে লেখকের প্রশ্নের উত্তর দেওয়ার কোনো মাত্র ইচ্ছে নেই, বারবার চলে যেতে চাইছে, তবুও তাকে জোর করে নানা রকম প্রশ্ন করে যাচ্ছে। বললাম, এমনি গেলাম না আজ, ভালো লাগলো না। দীনেশ রায় একটু উচ্চাঙ্গের হাসি হেসে বললেন, ভালো আর লাগবে কোথা থেকে? দেখে শুনে তাজ্জব বনে গেছো একেবারে। কি বলো? সুভাষের স্ত্রীর কীর্তিকলাপ শুনলে তো? শুনলাম। বলি, তোমরা তো কলকাতায় থাকো হে, অনেক রকম কেতা দেখে অভ্যেস। এমন কেতা দেখেছো কখনো? মানে অনেক রকম আধুনিকতার ছোঁয়া তোমাদের কলকাতায় রয়েছে, অনেক আধুনিক ঘটনা ওখানে ঘটে, ফ্যাশনের বিভিন্ন মানে আধুনিক ঘটনা ওখানে ঘটে। তা তোমরা কি কখনো এই ধরনের কেতা দেখেছো? তাই বলছেন। বিনীতভাবে বললাম, আজ্ঞে না। সুরেন সরকার গলা ঝেড়ে বললেন, সাফাই শুনলে তো? সাফাই মানে অজুহাত। সুভাষ কাকিমা এই ঘটনাটাকে গোপন করার জন্য যে কথা বলেছে সেটা গ্রামের লোকেরা তার অজুহাত বলে মনে করছে, তাকে সাফাই বলছে। বলে কি না বুড়ো মানুষটার মনে দাগা লাগবে বলে তাই শ্বশুরের জন্য প্রাণ ফেটে মরে যাচ্ছিলেন। ছেলে বুলানো আর বলে কাকে? বলি, তুই পারলি কি করে তাই বল। মানে তার যে কথাটা, সে যে কতটা কষ্ট সহ্য করে সুভাষ কাকিমা যে বুড়ো মানুষটাকে বাঁচাবার জন্য, তাকে সে যাতে পুত্র শোক না পায় সেই জন্য এই কষ্ট স্বীকার করেছে, তার স্বামী মৃত্যু সংবাদ জানায়নি, সেটা গ্রামের লোকেরা কিছু দেখলো না। শুধুমাত্র তার সেই মানে কাজটাকে তারা অনাচার বলেই মনে করলো। অসৎ মেয়েদের রীতির কথা ছেড়ে দাও সুরেন্দা, তারা কি পারে আর না পারে, এটা আর একজন কেউ বলছে।
খবরটা বুড়োর কানে উঠলেই তো মাছ খাওয়া শাড়ি পরা ঘুচে যেত। মাথার মধ্যে হঠাৎ একটা যন্ত্রণা বোধ করলাম। মানে যদি সেই তার শ্বশুর, সুভাষ কাকিমার শ্বশুর জানতে পারতো যে সুভাষ মারা গেছে, তার ছেলে মারা গেছে, তাহলে তো পুত্রবধূ আর মানে বিধবার বেশ পড়তে হতো, বৈধব্য সাজ পড়তে হতো, এবং তাহলে তার মাছ খাওয়া বা রঙিন শাড়ি পরা এই সমস্ত বন্ধ হয়ে যেত। তো গ্রামের লোকেরা এতটাই নিষ্ঠুর যে তার এই বলিদানকে, সুভাষ কাকিমার এই আত্মদানকে তারা কিভাবে ব্যাখ্যা করছে না, বলছে যে সে মাছ খাওয়ার জন্য লোভে আর শাড়ি পরা, রঙিন শাড়ি পরার লোভে সেই কথাটা চেপে গেছে। বললাম, আচ্ছা কাকা, আমি চলি। আধারেই চললে? হ্যাঁ। নেমে পড়লাম। দীনেশ রায় চেঁচিয়ে বললেন, বলি পৈতে গাছটা গলায় আছে তো হে, নাকি কলকাতার ফ্যাশনে ধোবার বাড়ি পাঠিয়ে দিয়েছো? মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখকের অসহ্য মাথা যন্ত্রণা করছে এই একই কথা শুনে শুনে, যার জন্য তার আর ভালো লাগছে না। সে তখন কি বলছে যে চলে যাচ্ছি, কিন্তু এতক্ষণ কিন্তু যে লোকটা দীনেশ রায়, সে কিন্তু ওকে আটকে রাখতে চাইছিল। যেই আলোচনাটা শেষ হয়ে গেল তখন কিন্তু আর ওকে আটকে রাখতে চাইল না। তার আগে বলেছিল যে আলো দিয়ে তোমার বাড়ি পৌঁছে দেবে, কিন্তু এখন বলছে যে ঠিক আছে তুমি আধারেই চললে, এইরকম জিজ্ঞাসা করছে। তখন আর বলছে না যে আমি আলো দিয়ে পৌঁছে দেব, বলছে তোমার গলায় পইতে ব্যথাটা আছে তো। মানে এখানে দেখে যে ছোট জায়গা, তার মানুষের মানসিকতাটা অত্যন্ত ক্ষুদ্র, হ্যাঁ, কিন্তু লেখক সেই রকম নয়। তার মানসিকতা অনেক উদার, এবং সে কলকাতায় থাকে এবং কলকাতায় শিক্ষায় শিক্ষিত, এবং যার জন্য ওদের মতো ছোট মানসিকতা নয়। গাছতলা দিয়ে কলকাতার ফ্যাশনে ধোবার বাড়ি পাঠিয়ে দিয়েছো, গাছতলা দিয়ে যাওয়া মানো না তো কিছু। মৃত আত্মা 3 দিন 3 রাত জায়গা ছেড়ে নড়তে চায় না, ঘুরে বেড়ায়, বুঝলে? এটাও হচ্ছে তাদের এক কুসংস্কার, এক অন্ধবিশ্বাস যে মৃত আত্মা মৃত্যুর পরেও নাকি 3 দিন 3 রাত ওই জায়গায় ঘুরতে থাকে। গাছতলা দিয়ে যেতে যেতে আবার বাড়ির বিপরীত দিকে ঘুরলাম। ফিরে যাচ্ছিল বাড়ির দিকে, কিন্তু আবার বিপরীত দিকে চলে গেল। মৃত আত্মা জায়গা ছেড়ে না নড়ে যদি 3 দিন ধরে সেইখানেই ঘুরে মরে, তাহলে গিরিন ঠাকুরদার আত্মাও নিশ্চয়ই কাছে পিঠে কোথাও ঘুরছে, এসব ঘটনা টের পাচ্ছে, এসব আলোচনা শুনতে পাচ্ছে। মানে গল্প কথকের মনে নানা রকম এরকম প্রশ্ন যাচ্ছে। কি হচ্ছে সে আত্মা? সন্তুষ্ট, নাকি এইসব গ্রাম্য বৃদ্ধদের মতো ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিতে চাইছে? কে জানে কি। তো আমরা দেখছি যে লেখকের মধ্যে অনেক রকম প্রশ্ন যাচ্ছে। সে ভাবছে যে গিরিন খুড়ো তো যদি এইখানে উপস্থিত থেকে থাকে তার আত্মা, তাহলে সে কি ভাবছে যে এরকম গ্রাম্য লোকেদের মতো ক্রুদ্ধ হয়ে যাচ্ছে তার বৌমার আচরণ দেখে, নাকি সুভাষ কাকিমার ওপরে খুব সন্তুষ্ট হচ্ছে? কি হচ্ছে? সুভাষ কাকিমার প্রতি খুব বেশি স্নেহভাব তো কখনো দেখিনি তার। তাছাড়া সুভাষ কাকা সিনেমা হুজুগ করে বম্বে চলে যাওয়া পর্যন্ত তিনি তো যতদূর নয় ততদূর খিটখিটে হয়ে গিয়েছিলেন, পুত্রবধূর ওপরও কম খাপ্পা হননি। অবশ্যই দোষ দেওয়াও যায় না। তাহলে এই শ্বশুরের সঙ্গে, মানে শ্বশুরের সাথে বৌমার খুব একটা স্নেহ ভাব ছিল না, বৌমার প্রতি তার শ্বশুরের কোনো স্নেহ ছিল না। কেন ছিল না? না তার ছেলে সুভাষ এই সিনেমা হুজুগ তুলে বম্বে চলে গিয়েছিল, এবং তার জন্যই তার পুত্রবধূর ওপরে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল। তখনকার দিনে অনেক শিশুরা, অনেক শিশু বলতে অনেক বাচ্চারা, যেটা তোমরা আইসিএসসি বোর্ডের জাম্বোর মধ্যে পড়েছো যে মুম্বাই যাওয়ার একটা হুজুগ, হ্যাঁ, এখানেও ঠিক তেমনি, মানে সেখানে গিয়ে হিরো হব, এখানেও ঠিক তেমনি সুভাষ কাকার সেই রকমই সিনেমা একটা হুজুগ রয়েছে, যার জন্য সে গৃহত্যাগ করে চলে গেছে, এবং তার জন্য বৌমার ওপরে শ্বশুর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রয়েছে। কোনো ভালো সম্পর্ক ছিল না। 6টি সন্তানের মধ্যে সুভাষ তার শেষ অবশিষ্ট সন্তান। সেই ছেলেও যদি বাড়ি থেকে উধাও হয়ে যায়, তার স্ত্রীর ক্ষমতা থাকে না ধরে রাখবার, তাহলে কি করে তিনি সেই অক্ষমতাকে মার্জনা করতে পারেন? কি করে প্রসন্ন থাকতে পারেন বউয়ের ওপরে?
মানে তাকে খুব একটা দোষ দেওয়া যায় না। কেন, তার 6টা সন্তান মারা গেছে এবং অবশিষ্ট সন্তান ছিল সুভাষ, এবং সুভাষও চলে গেছে, এবং তার বৌমা তার স্বামীকে ধরে রাখতে পারেনি, সেটাকে তিনি অক্ষমতা বলে মনে করছেন, এবং যার জন্য বৌমাকে তিনি মার্জনা করতে পারেননি। এই জন্য তিনি একটু মানে পরিস্থিতির চাপে পড়ে তিনি খিটখিটে স্বভাবের হয়ে গেছেন। বৃদ্ধ শ্বশুর আর তরুণী পুত্রবধূ, এই সংসার। শ্বশুর যদি রাগ করে সাবু বার্লি সমেত ভারী কাঁসার বাটিটা বেআন্দাজি ছুঁড়ে মেরে বউয়ের কপাল ফাটান, তাহলেও কেউ ধরবার নেই। মানে দুজনের তো সংসার, শাশুড়ি আর শ্বশুর আর বৌমা, এবং শ্বশুর খিটখিটে স্বভাবে, বৌমার উপরে প্রচন্ড ক্রুদ্ধ, তাই যদি সাবু বার্লির ভারী একটা কাঁসার বাটি ছুঁড়ে বৌমার কপালে মেরে দেয়, বৌমার যদি কপাল ফেটে যায়, তাহলেও কিন্তু বাঁধা দেবার মতো কেউ নেই। প্রথম নাকি খুব চিঠির ঘটা ছিল সুভাষ কাকার, টাকাও পাঠিয়েছিলেন কবার, কিন্তু 6-7 মাস আর কোনো খবর নেই। মানে 6-7 মাস প্রথম মানে সুভাষ কাকা হয়তো ওখানে ভালোই উপার্জন করছিলেন, তার জন্য টাকা পাঠিয়েছিলেন, কিন্তু 6-7 মাস আর পাঠাননি। না টাকা, প্রথম দিকে চিঠিও পাঠিয়েছিল, তারপরে চিঠি পাঠানোও বন্ধ হয়ে গেছিল। না টাকা না চিঠি, সংসারের দারিদ্র্যের চরম। পাড়ার গিন্নিদের দিয়ে নিজের যা একটু সোনাদানা ছিল সবই বিক্রি করিয়েছিলেন সুভাষ কাকিমা। তো সংসারে তার স্বামী টাকা না পাঠালে তাদের কিভাবে দিন যাবে? একে তো বৃদ্ধ শ্বশুর, তার অসুস্থ, এবং তার উপরে দুজনের খাওয়া, তাদের সংসার চালানো, এসবের জন্য যে অর্থ দরকার, তখন শেষ পর্যন্ত সুভাষ কাকিমা নিজের গয়নাগাটি পাড়ার লোকেদের দিয়ে, পাড়ার বউদের দিয়ে বিক্রি করিয়েছে। এইভাবে সংসার চালিয়েছে সে। বম্বে গিয়ে সুভাষ কাকা যে কোনো কুহকিনীর কুহক জালে আটকা পড়ে গেছেন, সে বিষয়ে কারুর মতদ্বৈধ ছিল না। তো কুহকিনী মানে কুয়াশা। তো এখানে বলা হচ্ছে যে কোনো এক মেয়ের সাথে সুভাষ কাকা কোনো এক মেয়ের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়েছিল, এবং সে তার জন্য সে তার বাড়ির লোকেদের, বিশেষত সুভাষ কাকিমাকে ভুলে গিয়েছিল। তার কুহক জাল বলতে তার প্রতি অ্যাট্রাকশনে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। ওদের যে কি করে চলে সে কথা গ্রামের কেউ কোনোদিন ভেবে দেখেনি, কিন্তু ওদের নিয়ে আলোচনার অন্ত ছিল না। তাহলে ওদের যখন দুর্দশার সময়, ওদের যখন দিন চলছে না, তখন কিন্তু কেউ তাদের দিকে ঘুরেও তাকায়নি, কেউ একবারও খোঁজ করেনি যে বৃদ্ধ মানুষটা কিভাবে আছে, বা সুভাষ কাকিমা তাকে কিভাবে সংসারটা চালাচ্ছে। গ্রামের লোকেদের সে ব্যাপারে কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু যখন তারা কোনো একটা বিষয় পেল, যে খুঁত ধরার সুযোগ পেল, তখন কিন্তু একেবারে তাড়িয়ে সেটাকে উপভোগ করতে শুরু করলো। সবাই মিলে বসে সেই নিয়ে গসিপ যেটাকে বলে, সেই নিয়ে আলোচনা করতে শুরু করলো। একটা অসহায় মেয়ে মানুষ যে নিজের জোরে দাঁড়িয়ে থাকবে, স্বামী অনাসক্ত হয়ে গেছে বুঝেও ভেঙে পড়বে না, সব সময় হেসে কথা কইবে লোকের সঙ্গে, এটা সত্যিই বড় দৃষ্টিকটু। কিন্তু সে তো তবু সহ্যের সীমানায় ছিল। কিন্তু আজ যা জানা গেল, এই যেন সহ্যেরও অতীত। তৎকালীন সমাজ সেরকমই ছিল, যে একজন স্বামী যে তার স্ত্রীকে কোনো মর্যাদা দিচ্ছে না, স্বামী তাকে ছেড়ে চলে গেছে, সেই স্ত্রী যে মাথা তুলে রয়েছে, সে একাই সংসারের দায়িত্ব নিয়েছে, সকলের সঙ্গে হেসে কথা বলছে, কেঁদে ভাসিয়ে না দিয়ে স্বাভাবিকভাবে রয়েছে, সে হেসেই উড়িয়ে দিয়েছে ব্যাপারটাকে, সেটা যেন সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। তারা চাইছে যে দুঃখে শোকে ভেঙে পড়ুক, সেই রকমই একটা বললাম যে তখনকার মানুষের কোনো, বিশেষত মেয়েদের তো তখনকার দিনে বিধবাদের কোনো কিছু আনন্দ ছিল না, তাদের জীবনেও কোনো সুখ ছিল না, এবং তাদের
নিজেদের কোনো ভালো হয়নি, সেজন্য অন্যের ভালোটাও দেখতে পারতো না। এই যে সে স্বাভাবিকভাবে সুভাষ কাকিমার রয়েছে, স্বামী চলে যাওয়া, স্বামী পরিত্যক্তা হওয়া সত্ত্বেও যে তার স্বাভাবিক জীবনযাপন করে যাচ্ছে, কারো কাছে সে হাত পাতেনি, সেটাও তারা মেনে নিতে পারছে না গ্রামের লোকেরা। সেটা তবু সত্যের সীমানায়। কিন্তু আজ যেটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা তো একেবারে কারোরই সহ্য করার অতীত। এই পর্যন্ত আজকের ভিডিওটা রইল। আর যেহেতু গল্পটা বড়, আমি পরের ভিডিওতে আমি পরের ইয়েটা আলোচনা করব, পরের অংশটা। আর আইসিএসসি আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, ভালো লাগলে লাইক দিও, আর সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আমি দেখছি যে অনেকেই আমার ভিডিও দেখছো, কিন্তু তাদের সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদের পক্ষে। তাই আমার একান্ত অনুরোধ যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাহলে আমার কাজের উৎসাহ অনেক বাড়বে। তাহলে চলো এখানে ভিডিও শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো।